আমি সুজিত স্যার আর তোমাদের সামনে আজকে আমি কারেন্ট ইলেকট্রিসিটি পড়াবো ক্লাস 10-এর। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুবই ভালো চ্যাপ্টার। পরীক্ষার সময় এখান থেকে কিন্তু প্রচুর নম্বর আসে। তোমরা কিন্তু কেউ এই ভিডিওটা কিন্তু মিস করবে না, সবাই কিন্তু খুব ভালো করে দেখবে স্টেপ বাই স্টেপ। আর আমি কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটিকে অনেকগুলো পোর্শনে ভাগ করেছি। আজকে একটা পোর্শন নিয়ে আলোচনা করব। দেখো, দেখো ইলেকট্রিসিটিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ বিজ্ঞান, এটা ইলেকট্রিসিটিকে। আর আরেকটা পার্ট হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স বা কারেন্ট ইলেকট্রিসিটিও আমরা কিন্তু একে বলে থাকি। ইলেকট্রোডাইনামিক্স অর্থাৎ চলতড়িৎ। এটা কি? এই পোর্শনটা বলছে বা এই টপিকটা বলছে যে এখানে তড়িৎ স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ একটি স্থির তড়িৎ একটি স্থির তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করবে। কি করবে? একটা স্থির তড়িৎ, সেটা কি করবে? একটা স্থির তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করবে। অর্থাৎ এখানে তড়িৎ অর্থাৎ আধান কিন্তু স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ আধান স্থির থাকলে কি কি হবে বা কি কি ঘটবে সেই সম্বন্ধে আলোচনা কিন্তু স্থির তড়িৎ বিজ্ঞান করে। আর আধান যখন মুভ করবে, অর্থাৎ আধান যখন গতিশীল হবে, তখন কি কি ঘটনা ঘটবে সেই জিনিসগুলো কিন্তু আমরা ইলেকট্রোডাইনামিক্সে পড়ব। তো আমাদের কিন্তু এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটির নাম হলেও কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সের একটুখানি ছোঁয়া আছে এবং ইলেকট্রোডাইনামিক্সেরও ছোঁয়া আছে। তো আমরা আজ শুরু করব প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টটি। অর্থাৎ স্থির তড়িৎ। স্থির তড়িৎ বলতো তড়িৎ কি জিনিস? তড়িৎ কি জিনিস? তড়িৎ বলতেই কিন্তু আমরা সবাই জানি, বাংলাতে আমরা আবার এর আরেকটা নাম জানি, তার নাম হচ্ছে আধান। আধান কি? আমরা ভর বলতে তো ভর সবাই জানি যে ভর জিনিসটা কি, যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে। আর ভর কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ভর কিন্তু কোনো বস্তুর কিন্তু শুরু থেকেই, অর্থাৎ আদি লগ্ন কাল থেকে কিন্তু ভরের উপস্থিতি রয়েছে। অর্থাৎ ভর কি? ভর হচ্ছে, বলা হয় যে ইন্ট্রিনজিক প্রপার্টি অফ ম্যাটার, বা আমরা বলতে পারি যে কোনো বস্তুর ইন্ট্রিনজিক প্রপার্টি, অর্থাৎ আদি লগ্ন কাল থেকেই এই ধর্মটা কিন্তু বস্তুর মধ্যে রয়েছে। তাহলে যে কোনো বস্তু, ধরো এই বস্তুটার ভর আমি ধরলাম 50 গ্রাম। অর্থাৎ এই বস্তুটার যে ভর 50 গ্রাম, অর্থাৎ আমরা যেটা বলি যে এর মধ্যে জড় বস্তু আছে, সেই জড় বস্তুর পরিমাণটা 50 গ্রাম। তো এই যে ভরটা কিন্তু আদি লগ্ন কাল ধরেই কিন্তু আছে। ভর কিন্তু আমরা সৃষ্টি করিনি বা কোনো কিছু ভাবে আমরা ধ্বংস করতে পারি না। ঠিক সেরকম তাহলে ভরটা কিন্তু একটা প্রপার্টি, একটা ধর্ম। কার ধর্ম? একটা বস্তুর ধর্ম। কেমন ধর্ম? না ইন্ট্রিনজিক প্রপার্টি, অর্থাৎ আদি কাল থেকেই কিন্তু এই প্রপার্টিটা রয়েছে, মানে সৃষ্টি থেকেই এই প্রপার্টিটা বস্তুর মধ্যে রয়েছে ভর। ঠিক একই রকম আর একটা ধর্ম বস্তুর মধ্যে রয়েছে,
সেটা হচ্ছে আধান। এই ধর্মটাও বস্তুর মধ্যে রয়েছে এবং এটাও ইন্ট্রিনজিক প্রপার্টি। ইন্ট্রিনজিক প্রপার্টি, ইন্ট্রিনজিক প্রপার্টি অর্থাৎ এটাও কিন্তু একটা বস্তুর আদিকাল থেকেই কিন্তু এই ধর্মটা রয়েছে। পরবর্তীকালে এটা আমরা নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বস্তুর মধ্যে এই ধর্মটাও রয়েছে। যেরকম ভর রয়েছে ঠিক সেরকম এটাও কিন্তু একটা ধর্ম, আধান এটা একটা ধর্ম। তাহলে এই ধর্মটার দ্বারা কি হয় এইটা আমাদের কিন্তু এখন জানতে হবে। তাহলে আধান কি? আধান হচ্ছে ইন্ট্রিনজিক প্রপার্টি অফ ম্যাটার লাইক মাস, অর্থাৎ ভরের মতো আধানও কি? আধান হলো এক বস্তুর ইন্ট্রিনজিক প্রপার্টি, অর্থাৎ আদি কাল থেকেই বস্তুর শুরু থেকে যে কোনো বস্তুর মধ্যে কিন্তু এই ধর্মটা রয়েছে, আধান। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখার বিষয়, তাহলে আমরা দেখি সাধারণত যে বস্তুটা রয়েছে তাহলে এর আধান কত। এই যে বস্তুটা রয়েছে সাধারণত এটা আধান কত। যে কোনো বস্তু শুরুতে, ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু বা এটা একটা পদার্থ, তাই তো? তাহলে এই পদার্থের আধান কত? এই পদার্থের মোট আধান, এই কথাটা বলার আগে বলতে হবে এই পদার্থটা কি আহিত বস্তু? এই পদার্থটার কি আহিত বস্তু? হ্যাঁ, এটাই আমাদের দেখার বিষয় যে এই বস্তুটা আহিত বস্তু কিনা। এই বস্তুটা আহিত বস্তু নয়। কোনো বস্তুই শুরুতে আহিত বস্তু থাকে না। কেন? কারণ যে আমরা জানি পদার্থকে ভাঙলে পরে আমরা কি পাই? পদার্থকে ভাঙলে পরে পদার্থের সর্বতম ক্ষুদ্রতম কণা কি পাই আমরা? পরমাণু। আর পরমাণুকে ভাঙলে কি পাবো? পরমাণুকে ভাঙলে পাবো তিনটে কণা। একটা হলো ইলেকট্রন, একটি প্রোটন, আর একটি কণার নাম হলো নিউট্রন। যার মধ্যে ইলেকট্রন হলো আহিত কণা এবং প্রোটন হলো আহিত কণা। কিন্তু নিউট্রন কিন্তু কোনো আহিত কণা নয়। নিউট্রন হচ্ছে নিস্তড়িত। নিউট্রন হচ্ছে নিস্তড়িত, মানে এর কোনো আধান নেই। তাহলে ইলেকট্রন কেমন ধরনের আহিত কণা? ইলেকট্রন আমরা সবাই জানি যে নেগেটিভলি চার্জ, অর্থাৎ ঋণাত্মক আধানগ্রস্ত কণা। আর প্রোটন কেমন? প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ বা বলতে পারি ধনাত্মক আধানগ্রস্ত কণা। তাহলে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত কণা এবং প্রোটন হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত কণা। তো আমরা যদি যে কোনো পদার্থে যদি একটা পরমাণুকে নিই, অর্থাৎ আমি ধরলাম এটা একটা নিউট্রাল অ্যাটম, তাহলে পদার্থটাকে ভাঙলে পরে একটা পরমাণু পেলাম। তাহলে পরমাণুটাকে আমি ভেঙে দেখছি কিরকম কনফিগারেশন দেখেছি আমরা রাদারফোর্ডের মডেল থেকে। না, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? প্রোটন আর নিউট্রন। যেহেতু নিউট্রন নিস্তড়িত কণা, তাই কেন্দ্রে যে প্রোটন থাকবে তার জন্য কেন্দ্রটা কি? না, ধনাত্মক আধানগ্রস্ত। কিন্তু তার চারপাশে বিভিন্ন কক্ষপথে কি থাকে? না, ইলেকট্রন ঘোরাঘুরি করে। কে ঘোরাঘুরি করে? ইলেকট্রন। তো এখানে দেখার বিষয় এটা হচ্ছে যে কোনো নিউট্রাল অর্থাৎ নিউট্রাল অ্যাটম, নিউট্রাল পরমাণুতে অর্থাৎ নিস্তড়িত পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে, অর্থাৎ নাম্বার অফ প্রোটন যত সংখ্যক হবে ঠিক একই সংখ্যায় নাম্বার অফ ইলেকট্রন থাকে। তাহলে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন যদি সমান হয়, তাহলে এখানে যত সংখ্যক প্লাস আধান রয়েছে ঠিক এখানেও একই পরিমাণ মাইনাস আধান রয়েছে। তাহলে এদের এই পরমাণুটার তাহলে মোট আধান কত? তাহলে আমি যদি বলি মোট আধান কত, তাহলে দেখো যদি ধরি যে প্রোটনের আধান প্লাস পি, একটা প্রোটনের আধান প্লাস পি আর একটা ইলেকট্রন আধান মাইনাস ই। আর আমরা সবাই জানি যে প্রোটনের আধান এর মান আর ইলেকট্রনের আধানের মান দুটোই সমান। তাহলে তাই যদি হয় দ্যাট ইনটু এনপি and that into ne, কথাটার অর্থ হচ্ছে টোটাল প্রোটনের মোট আধান আর টোটাল ইলেকট্রনের মোট আধান। তাহলে
ওই গোটা পরমাণুটার মোটাধান কত? মোটাধান হলো এইটা যোগ এইটা। তাহলে যেহেতু এইটা সমান সমান এইটা এবং এর আধানের পরিমাণও যদি সমান হয় তাহলে অবশ্যই এইটা সমান সমান এইটা। তাহলে প্লাস পি ইন্টু এনপি মাইনাস ই ইন্টু এনই, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এটা নিউট্রাল অ্যাটমের জন্য। এটা কার জন্য? ফর নিউট্রাল অ্যাটম, অর্থাৎ নিস্তড়িত পরমাণুর জন্য মোট আধান কি হয়? 0 হয়। এই কারণেই যে কোনো পরমাণু নিস্তড়িত থাকে। বুঝতে পেরেছো? কিন্তু যদি আমি এখন একটা এমন কাজ করতে পারি, যদি এখান থেকে একটা ইলেকট্রন যদি আমি এখান থেকে বের করে নিই, এই পরমাণুটা থেকে যদি একটা ইলেকট্রন বের করে নিই, তাহলে কি হবে? তাহলে কি হবে? যদি একটা ইলেকট্রন আমি এখন বের করে নিই, ধরো একটা ইলেকট্রন আমি বের করে নিই, তাহলে কি নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন কি সমান হবে? না। তাহলে নাম্বার অফ প্রোটন নট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এটা এখন মোট চার্জ যদি বলি, তাহলে যেহেতু ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান, কিন্তু এনপি আর এনই সমান নয়, তাহলে অবশ্যই এটা আর এটা সমান হবে না। তার মানে এটা 0 হবে না। তার মানে এর কি থাকবে? একটা ভ্যালু হবে, সে যাই হোক কিছু না কিছু একটা ভ্যালু হবে। আমি ধরে নিলাম সাপোজ এক্স। তার মানে এখন বস্তুটার কি আছে? একটা আধান আছে এবং তার মান এক্স। তাহলে এখন এটা নিউট্রাল অ্যাটম হলো না, এটা কি হলো? চার্জড, অর্থাৎ আহিত পরমাণু, বা আমি এটাকে কি বলি? আয়ন বলতে পারি, বা কি বলতে পারি? আয়ন। বুঝতে পেরেছ? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? চার্জড অ্যাটম বলতে পারি বা আয়ন বলতে পারি। তাহলে যদি এখন দেখার বিষয় যে এই বডিটা চার্জড বডি হলো, তাহলে কি করে হলো? না, যদি এখান থেকে আমার চার্জের অ্যামাউন্টটা যদি আমি পাই, একটা যদি ভ্যালু পাই চার্জের, তাহলে আমি বলতে পারবো যে বস্তুটার একটা চার্জড বডি। তাহলে এইভাবেও বলতে পারি। আবার ইলেকট্রন বের না করে যদি একটা ইলেকট্রন ঢুকিয়ে দিতাম, তাহলেও তো এটা তাই হতো, এটা কখনোই 0 আসতো না। ঠিক সেই কথাটাই যদি এখন দেখার বিষয়, যদি এখন আমি দেখি যে একটা চার্জ বা নিউট্রাল অ্যাটম, তাহলে আমি এখন কি দেখব? দেখলাম একটা নিউট্রাল অ্যাটম বা নিস্তড়িত পরমাণু। এখান থেকে যদি আমি ইলেকট্রন বের করে নিই, অর্থাৎ ইলেকট্রন কি করলাম? বের করলাম, বের করা হয়, তাহলে সেটা কি হবে? ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে গেল, বেড়ে গেল কে? প্লাস। তাহলে এই অ্যাটমটা হয়ে গেল পজিটিভলি চার্জ, অর্থাৎ ধনাত্মক আধানগ্রস্ত। আর যদি ইলেকট্রন এখন দেওয়া হয়, অর্থাৎ ইলেকট্রন দেওয়া হলো, তাহলে কি হবে? তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে এই অ্যাটমটা তাহলে কি হলো? ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেল, অর্থাৎ নেগেটিভ চার্জের সংখ্যা বৃদ্ধি পেল, অর্থাৎ এইটা তখন কি হয়ে যাবে? নেগেটিভলি চার্জড আধানগ্রস্ত, বা নেগেটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ বলতে পারি, বা ঋণাত্মক আধানগ্রস্ত। বাংলাতে আমরা কি বলি একে? ঋণাত্মক আধানগ্রস্ত। তাহলে আমরা একটা জিনিস পড়লাম বা একটা জিনিস সম্বন্ধে জানলাম যে আধান 2 প্রকার। আধান কয় প্রকার হলো? আধান হচ্ছে 2 প্রকার। কি কি? একটা ধনাত্মক আধানগ্রস্ত কণা। তাহলে আধান কয় প্রকার? আধান হলো 2 প্রকার। একটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত কণা, আর একটা হলো ঋণাত্মক আধানগ্রস্ত কণা। পরিষ্কার? বেশ, এইবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি? তাহলে আমরা দেখলাম কি না, যে আধান কি? আধান হচ্ছে যে কোনো বস্তুর ইন্ট্রিনজিক প্রপার্টি।
অফ ম্যাটার। এবং প্রকৃতিতে এই দুই ধরনেরই আধান রয়েছে, ধনাত্মক আধানগ্রস্ত কণা এবং ঋণাত্মক আধানগ্রস্ত কণা। এবার যেটা আমরা দেখলাম যে দেখো ইলেকট্রনকে বা প্রোটনকে, এরা তো চার্জ পার্টিকেল, এরা তো আহিত কণা। তাহলে একটা জিনিস কিন্তু খুবই এখানে ইম্পর্টেন্ট একটা ভাবার বিষয়। তাহলে এরা কিন্তু আমরা জানি আহিত কণা, এরা নেগেটিভলি আহিত কণা, এটা পজিটিভলি আহিত কণা। দেখো ইলেকট্রন বা প্রোটন এদেরকে কি ভাঙা যায়? পরমাণুকে তো ভেঙেছি, ভেঙে আমি ইলেকট্রন পেয়েছি, প্রোটন পেয়েছি, নিউট্রন পেয়েছি, কিন্তু ইলেকট্রন বা প্রোটনকে কি ভাঙা যায়? এখনো পর্যন্ত ইলেকট্রন বা প্রোটনকে ভাঙা যায়নি। যদি ভাঙা না গিয়ে থাকে তাহলে এটা সব থেকে ক্ষুদ্রতম কণা, আর এই কণাটা যেহেতু আহিত কণা, তাহলে কোন বস্তুকে আমরা আরেকটা জিনিস দেখলাম যে কোন বস্তুকে আহিত করতে গেলে তার থেকে ইলেকট্রন বের করে নিতে হতে পারে অথবা ইলেকট্রন দিতে হতে পারে। তাহলে ইলেকট্রনই হচ্ছে যে এমন একটি কণা যে কণাটি আধানকে বহন করে নিয়ে বেড়ায়, আধানকে বহন করে নিয়ে বেড়ায়। তাহলে ইলেকট্রন বা প্রোটন এরা কে? এরা হলো এমন একটি সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল মানে অ্যাটমের একটা অংশ, অর্থাৎ পরমাণুর অংশ বলে সাব অ্যাটমিক বললাম। সাব অ্যাটমিক পার্টিকেল যারা কি করে? which carry চার্জ, অর্থাৎ আধানকে তাহলে বহন করে নিয়ে বেড়ায় কে? এই ইলেকট্রন বা প্রোটন। বোঝা গেল কথা? তাহলে আমরা দেখলাম যে আধান হলো একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার। দেখতে পাচ্ছি সবাই, আধান হলো একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার। এবং আধান কয় প্রকার? আধান দু রকমের, একটা ধনাত্মক আধানগ্রস্ত কণা, একটা ঋণাত্মক আধানগ্রস্ত কণা। এবং আমরা সবথেকে বড় জিনিস দেখলাম যে কোনো বস্তু কিন্তু শুরুতে কিন্তু বা প্রথমে কিন্তু নিস্তরিত থাকে, তাকে আহিত করতে গেলে বা আধানগ্রস্ত করতে গেলে কি করতে হবে? হয় তার কাছ থেকে ইলেকট্রন বের করে আনতে হবে, নইলে তার কাছে ইলেকট্রন দিতে হবে। কেন? কারণ ইলেকট্রন বা প্রোটন এরাই হচ্ছে সেই সাবঅ্যাটমিক পার্টিকেল যে কিনা কি করে? চার্জকে ক্যারি করে, অর্থাৎ আধানকে বহন করে নিয়ে যায়। বুঝতে পেরেছ? বেশ, এইবার আমরা নেক্সট স্টেপ যাব। তাহলে আধান কি? আধানকে কি পরিমাপ করা যায়? আধানকে কি পরিমাপ করা যায়? হ্যাঁ, তার উত্তর আধানকে পরিমাপ করা যায়। আধানকে, হ্যাঁ, আধানকে পরিমাপ করা যায়। আধানকে পরিমাপ করা যায়। তাহলে আধান কি? তাহলে আধানকে যদি পরিমাপ করা যায় তাহলে আধান কিন্তু একটা ভৌত রাশি। আধান কি রাশি? আধান হচ্ছে একটি ভৌত রাশি। তারপরের প্রশ্ন যেটা আসবে, তাহলে স্যার এটা যদি ভৌত রাশি হয় তাহলে আমরা জানি ভৌত রাশি সাধারণত দু প্রকার, স্কেলার রাশি বা ভেক্টর রাশি। তাহলে আধান কি ধরনের ভৌত রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? আধান সিম্পলি স্কেলার রাশি, অর্থাৎ আধানকে সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করা যায়। বোঝা গেল কথা? এইবার আমরা দেখব আধানের ডাইমেনশন বা মাত্রা। তাহলে মাত্রা কার? আধানের। আধানের মাত্রা কি? আধানের মাত্রা ডাইমেনশন অফ, আচ্ছা আধানকে কি দিয়ে প্রকাশ করা হয়? একে প্রকাশ করা হয় কিউ দিয়ে। অনেকে বড় হাতের কিউ দিয়েও করে, আবার ছোট হাতের কিউ দিয়েও করা যায়। কিউ দিয়ে আমরা চার্জকে প্রকাশ করে থাকি। আধানের মাত্রা কি? আধানের মাত্রা হলো ডাইমেনশন অফ কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু আই ইন্টু টি। অর্থাৎ আই হলো তড়িৎ প্রবাহ মাত্রার ডাইমেনশন এবং টি হলো সময়ের ডাইমেনশন। কারণ আমরা জানি আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলি যে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা। আর তড়িৎ প্রবাহ মাত্রা হলো একটি ফান্ডামেন্টাল ইউনিট, অর্থাৎ একটি মৌলিক একটা মাত্রা নিজেই। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কত? আই ইন্টু টি। তো আই এর ডাইমেনশন আই আর টি এর ডাইমেনশন ক্যাপিটাল টি। তাহলে ডাইমেনশন অফ কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো? আই ইন্টু টি। এটা কিন্তু সবাই মনে রাখবে। তাহলে আধানের মাত্রা কত? আই ইন্টু টি। তাহলে এর একক কত? ইউনিট কত?
তাহলে এর একক বলতে আমরা দুটো পদ্ধতি সাধারণত মেজার করে থাকি, এসআই পদ্ধতি যাকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি, আর সিজিএস পদ্ধতিতে আধানের একক কি ইএসইউ। সিজিএস পদ্ধতিতে আধানের একক কি ইএসইউ। 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ইএসইউ। সিজিএস পদ্ধতিতে আধানের একক কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তাই একে ইএসইউ সম্পর্কে বলা হয়। আর এসআই পদ্ধতিতে এইকে বলা হয় হচ্ছে কুলম্ব। এই এসআই পদ্ধতির একক বা কুলম্বকে কিন্তু আবার আমরা কি বলি, অনেকে ব্যবহারিক এককও বলি, কিন্তু আমরা কি বলি ব্যবহারিক এককও কিন্তু আমরা বলে থাকি। তাহলে 1 কুলম্ব আর ইএসইউ এর মধ্যে সম্পর্কটা কি? 1 কুলম্ব দ্যাট ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। তাহলে এই হলো আমাদের আধান কি, আধান কয় প্রকার, আধানের কি ধরনের ভৌত রাশি, আধানের মাত্রা, আধানের একক এবং এসআই এবং সিজিএস এর মধ্যে সম্পর্ক। এইবার আমরা দেখব স্থির তড়িতের সব থেকে বিখ্যাত একটি সূত্র বলতে পারি, বা সূত্রের আগে যদি কিছু বলতে হয় তাহলে আরেকটা জিনিস আমরা বলবো যে আধানের ধর্ম। ধর্ম কি ধর্ম? 1 নম্বর, আধানের সাধারণত 3টি ধর্ম রয়েছে। কি কি? 1 নম্বর কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন প্রপার্টি কেমন, এটা কি জিনিস শুনি একটু। দেখো, কোয়ান্টাইজেশন কথাটার অর্থ হচ্ছে যেটা একটা পূর্ণ সংখ্যক ভাবে থাকে। কিরকম? কোনো একটা বস্তুকে আমি যদি চার্জ করি, কোনো একটা বস্তুকে যদি চার্জ করতে হয় তাহলে তাকে কি করতে হবে? স্বাভাবিকভাবে ইলেকট্রন দিতে হবে বা ইলেকট্রন বের করতে হবে। তাহলে একটা ইলেকট্রন বের করতে পারবো কি, দুটো ইলেকট্রন বের করতে পারবো কি, 3টে ইলেকট্রন বের করতে পারবো, তাই তো? তাহলে আধান, কোনো একটা বস্তুর যে আধান, তাহলে সেটা কি হবে? ইলেকট্রনের আধানের কিন্তু সরল গুণিতক হবে। অর্থাৎ যদি একটি ইলেকট্রনের আধানের মান যদি আমি বলি ই হয়, তাহলে আমি ধরে নিলাম কোনো একটা বস্তুকে আমি 10টা ইলেকট্রন বের করলাম, তাহলে বা 10টা ইলেকট্রন দিলাম, তাহলে ওই বস্তুটার আধানের মান কত? তাহলে ওই বস্তুটা যদি, তাহলে 10টি ইলেকট্রনের আধানের মান কত হবে? 10 × ই। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা, তাহলে ওই বস্তুটার আধানটার মান কত হবে বলতো? Q = 10 × ই। তাহলে এই যে এই সংখ্যাটা, এটা সবসময় পূর্ণ সংখ্যায় হয়, একেই বলা হয় কোয়ান্টাইজড, অর্থাৎ ইলেকট্রন কোয়ান্টাইজ থাকে। 9.5 হবে না, বা 7.5 হবে না, বা 9.7 হবে না, এটা সবসময় কি থাকবে? সর্বদা একটা পূর্ণ সংখ্যায় থাকবে। এটা একটা পূর্ণ সংখ্যায় থাকবে, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন প্রপার্টি। বোঝা গেল? 2 নম্বর প্রপার্টি হচ্ছে কনজারভেশন। কনজারভেশন প্রপার্টি অর্থাৎ কোন বস্তুতে, অর্থাৎ কেমন ধরনের বস্তু না আইসোলেটেড, অর্থাৎ একটি পৃথক বস্তু, একটা আইসোলেটেড বডিতে, যে কোনো একটা আইসোলেটেড বডি থেকে কখনো চার্জ সৃষ্টি হবে না বা চার্জ ধ্বংস করতে পারবো না। কোনো একটা যে কোনো বডিতে আমি কি করতে পারবো না? চার্জকে ধ্বংসও করতে পারবো না, চার্জকে সৃষ্টিও করতে পারবো না। ওই বস্তুর মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে সেটাই ওই বস্তু যদি ভাঙে, তাহলে ওই পরিমাণ চার্জটাই কি হবে? বিভিন্ন বস্তুর মধ্যে ওই পরিমাণ চার্জটাই কি হবে? ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ ধরো কোনো একটা বস্তু রয়েছে, এতে ধরো মূল চার্জ কত? মোট চার্জ হয়েছে কিউ পরিমাণের আধান রয়েছে। বস্তুটাকে আমি 3টে পার্টে ভেঙে দিলাম, 3টে অংশ ভেঙে গেছে বস্তুটা। তাহলে এর মধ্যে ধরলাম আমি Q1 চার্জ গেছে, এর মধ্যে Q2 চার্জ গেছে, এর মধ্যে Q3 চার্জ গেছে। অবশ্যই তাহলে এইটা এবং এই 3টের যোগফল সর্বদা এটার সমান হবে। অর্থাৎ Q দ্যাট ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। অর্থাৎ চার্জ নষ্টও হয়নি, চার্জ সৃষ্টিও হয়নি, নতুন চার্জ বাড়েওনি বা চার্জ কমেওনি। এটাই হচ্ছে কনজারভেশন অফ প্রপার্টি অফ চার্জ। 3 নম্বর প্রপার্টিটা পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্ট আমি একটু
এখানে লিখি 3 নম্বর ধর্মটা আমরা দেখলাম কি আধান দু প্রকার। এই দু প্রকার আধানের মধ্যে আমরা দেখার ব্যাপার হচ্ছে স্যার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটা অবজার্ভ করেছিলেন। তো আমি এখন ওই হিস্ট্রি ডিটেলস যাচ্ছি না, আমি জাস্ট কনক্লুশনটা কি সেটাই বলছি যে সমজাতীয় আমরা দেখলাম আধান দু প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত কণা, একটা হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত কণা। তাহলে দুটো বিপরীত ধর্মী কিন্তু। তাহলে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, এই ধরনের এরা কি করে পরস্পরকে বিকর্ষণ করে। কি করে? বিকর্ষণ করে। অর্থাৎ সমজাতীয় আধান পরস্পর বিকর্ষণ করবে, কিন্তু বিষম জাতীয় অর্থাৎ প্লাস মাইনাস এরা পরস্পরকে নিজেদের দিকে কাছে টানবে বা আকর্ষণ করবে। বোঝা গেল? তাহলে এই আকর্ষণ এবং বিকর্ষণ এই বলটা প্রয়োগ করে। তাহলে এই ধর্ম তিনটে কিন্তু আধানের রয়েছে। এবং সব থেকে এখন নেক্সট যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে আধান পরস্পরকে, এটা কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে এটাই এখন পড়ার বিষয়। আর এটা খুব ইম্পর্টেন্ট, আর এটাকে আমরা কুলম্বের সূত্র বলেছি যে স্থির তড়িতের যে আকর্ষণ বা বিকর্ষণ বল এটা কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী কুলম্ব 1784 সালে। 1784 সালে বিজ্ঞানী কুলম্ব এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করেন, যার নাম কুলম্বের সূত্র বা স্থির তড়িতের কুলম্বের সূত্র নামেও পরিচিত। তো কি বলছেন তিনি তার সূত্রে বলেছেন যে ধরো দুটি কণা আধানগ্রস্ত দুটি কণা, যার এর মান আধানের মান Q1 আর এর আধানের মান যদি Q2 হয় এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ এই বডিটার সেন্টার আর এই বডিটার সেন্টারের মধ্যে দূরত্ব যদি r হয়, তাহলে এই বস্তু দুজনকে কি করবে? বল প্রয়োগ করবে। অর্থাৎ যদি এরা সমজাতীয় হয় তাহলে বিকর্ষণ বল প্রয়োগ করবে, ওকে ঠেলবে এদিকে, একে এদিকে ঠেলবে, দুজনকে কিন্তু বিকর্ষণ বল প্রয়োগ করবে। পরিষ্কার? এবং সমপরিমাণ। আর যদি এরা বিষম প্রজাতির হয় তাহলে এও একে এদিকে টানবে আর ওও কি করবে? ওকে এদিকে টানবে। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত না বলছে F is proportional to তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং F is proportional to 1/r² অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এদের এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্র দুটোকে যদি আমরা একসাথে পাঞ্চ করি তাহলে কি দাঁড়ায়? F is proportional to Q1 into Q2 by r²। তাহলে F সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে আমাদের একটা ধ্রুবক নিতে হয়। ধ্রুবকটার নাম দিলাম K প্রাইম ইন্টু Q1 Q2 বাই r²। বোঝা গেল? আমি এবার এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে F আমরা দেখলাম যে F is equals to K প্রাইম ইন্টু Q1 Q2 বাই r²। এইটি হলো কুলম্বের সূত্র। তাহলে K প্রাইমটা কি? K প্রাইমটা একটা ধ্রুবক, কিন্তু এই ধ্রুবকটার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ধ্রুবকটার মান বিভিন্ন হয় পদ্ধতি অনুযায়ী। যদি SI পদ্ধতি হয় তাহলে K প্রাইম এর মান হলো 1/4πε। তাহলে সূত্রটি কি দাঁড়াবে? 1/4πε ইন্টু Q1 Q2 বাই r²। যেখানে এপসাইলনটা কি? এপসাইলনটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি? তড়িৎ ভেদ্যতা একটা ধর্ম, এটা নিয়ে অনেক গল্প আছে। তো এই গল্পটা আমরা একদিন পরে নিয়ে ডিসকাস করব। তো আমরা খালি জেনে নেব এটা একটা মাধ্যমের ধর্ম।
যদি এটা বায়ু মাধ্যম হতো, বায়ু মাধ্যমে এপসাইলনটা হয়ে যায় এপসাইলন নট, এপসাইলনটা হয়ে যায় এপসাইলন নট। সেখানে এফ ইজ ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াবে 1/4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 বাই r স্কয়ার। এই এপসাইলন নট এর মান রয়েছে, এর মান কত? 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। এককটা কি? একক হচ্ছে নিউটন কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এটা মুখস্থ করতে হবে তোমাদের, এটা গিভেন ডাটা থাকবে তোমাদের দেওয়া। আর 1/4 পাই এপসাইলন এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু নিউটন ইন্টু মিটার স্কয়ার ইন্টু কুলম্ব টু দি পাওয়ার -2। এই মানটাও তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমরা দেখলাম এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপ এটা একটি আর এটা একটি, এটা যে কোনো মাধ্যমে উপরেরটা, আর এটা হলো বায়ু মাধ্যমে এই রূপটি। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, কিন্তু মাধ্যম পরিবর্তন হলে কিন্তু সূত্রের ফর্মটাও পাল্টে যাবে কিন্তু। আচ্ছা, এবার সিজিএস পদ্ধতিতে আমরা বের করব। সিজিএস পদ্ধতিতে কে প্রাইমটা হয়ে যায় কে, আর কে কে আমরা কি বলি? কে কে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাও মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাও মাধ্যমের একটা ধর্ম। ওই একই রকম মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে সরি এটা 1/k, not k only. If that is equals to 1/k into Q1 Q2 by r square. তাহলে সিজিএস পদ্ধতিতে k প্রাইমের মান হলো 1/k, আর কেটা কি? কেটা হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এফটা কি দাঁড়ালো? কুলম্বের সূত্রের যে বলটা, সেই বলটা কত পরিমাণ দাঁড়ালো? 1/k into Q1 Q2 by r square। আর যদি এটা বায়ু মাধ্যম হতো, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে এই কে এর মানটা হয়ে যায় 1, তাহলে এফ ইজ ইকুয়ালস টু দাঁড়ালো খালি Q1 ইন্টু Q2 বাই r স্কয়ার। বোঝা গেল? এটা হলো সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রে। বুঝতে পেরেছ? তাহলে এই গেল আমাদের কুলম্বের সূত্র আর স্থির তড়িতের কিছুটা কনসেপ্ট। আশা করি তোমাদের এটা বুঝতে, স্থির তড়িৎ বুঝতে খুব সাহায্য করবে। ঠিক আছে।